কাইম ভাই যেভাবে বলেছিল, আমি কথা বললে অনেকটা সেরকম ভাবে বলতে হয় যে বিশেষ করে 2020 সালে কোভিডের শুরু থেকে জাফরুল্লাহ চৌধুরীর সাথে খুব সক্রিয়ভাবে জাফরুল্লাহ চৌধুরী এবং গণস্বাস্থ্যের সাথে কাজ করার আমার একটা সৌভাগ্য হয়েছিল। সেই সময় গণস্বাস্থ্য সারা বাংলাদেশে, বিশেষ করে ঢাকা সহ সারা বাংলাদেশে একটা বিস্তৃত পরিসরে বিশাল কার্যক্রম পরিচালনা করেছিল। আমাকে একবার ফোন দিল, সে নিজে, আমি অবাক হয়ে গেছি যে সে নিজে আমাকে ফোন দিছে, বলছে তুমি কোথায়? আমি বাসায় ছিলাম। বলল তুমি একটু গণস্বাস্থ্যের দিকে আসো। তো কাইন্ডলি যেভাবে বলছিল যে তার মনে স্থির করেছে এখন এটা করবেন, ওইদিকে যাবেন, সেটা যাবেনই, এবং খুব দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়া এবং কাজে ঝাঁপিয়ে পড়া। তো তিনি বলেছেন যে বেশি লেট করবে না। তো সে যখন আমাকে ফোন দিল, আমি যদি গোসল নাও করা থাকতাম, বেশ কোনো মতে একটু মুখে পানি দিয়ে চাউলে দিয়ে মুখে দিয়ে করে দিতাম তার যে কোনো ফোনে রেসপন্স করার জন্য। তো সেদিন যে দেখি ছাত্র ইউনিয়নের ছাত্র নেতারা কয়েকজন বসে আছে, আমি গেলাম, তারপরে ছাত্র ফেডারেশনের কয়েকজন আসলো, আরো কয়েকজন আসলো। তোমরা কথা বলো, মানে তিনি কাজের আগে আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করানোর জন্য লাইক একটা ফ্লোরে ছেড়ে দিয়েছে যে তোমরা কথা বলো। তারপরে সবাইকে যার যার এরিয়া অনুযায়ী কিছু খাবারের প্যাকেট সেগুলো দিয়েছিল। এবং তার কোভিডের সময়ে তার যে ত্রাণ কার্যক্রম ছিল গণস্বাস্থ্যের পক্ষ থেকে, সেটা আপনারা বোধহয় লক্ষ্য করেছেন, বস্তা ছিল, এক একটা বস্তায় 20 কেজি, 25 কেজি, 30 কেজির মতো খাদ্য সামগ্রী ছিল। আমি ঢাকা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ অনেক জায়গায় আমাকে পাঠিয়েছিল যে এটা তোমার মানুষের সাথে মেশারও একটা সুযোগ, রাজনীতি করার সুযোগ, তুমি নর্মালি ছাত্রদের নিয়ে বেরিয়ে পড়ো। আমি ব্যক্তিগতভাবে তার প্রতি খুবই কৃতজ্ঞ যে আসলে ছাত্র আন্দোলন থেকে আমরা সেই কোটা সংস্কার, সড়ক আন্দোলন, তারপরে রাজনৈতিক ক্ষেত্রে অগ্রগতির ক্ষেত্রে সেই থেকে তিনি সবসময় বিশেষ করে আমাদেরকে পরামর্শ দিয়েছেন, সবসময় স্নেহ করতেন। আমার একটা আফসোস হয়ে গেছে যে আমার ওয়াইফের একটা শখ ছিল যে আমার মেয়ে, যে তার একটা মেয়ে একজন বিশিষ্ট ব্যক্তির সাথে একটা ছবি থাকবে। তো তিনি বারবার বলছিলেন যে জাফরুল্লাহ চৌধুরী অসুস্থ, কখন কেউ আল্লাহ জানে, তুমি আমার মেয়েকে নিয়ে গিয়ে ওর একটা ছবি তুলে রাখবে তার সাথে। তো আমি যাবত সেই সময় ছিলেন, ওই গণস্বাস্থ্যের ওই টেবিলে ছিলেন, আপনারা জানেন। কিন্তু তারপরেও তিনি যেভাবে বিভিন্ন প্রোগ্রামে ছুটে যেতেন, একেবারে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক বলেন, হকার, যেই দাওয়াত দিত তার প্রোগ্রামে চলে যেত। অনেক হয়তো বুঝতো না যে তিনি কতটুকু অসুস্থ। আমি একদিন তাকে বললাম যে আপনি সবার প্রোগ্রামে, সব প্রোগ্রামে কেন যান? এক জায়গায় 10 জন, 15 জন লোক থাকে, একটা মিডিয়া থাকে, সেখানেও আপনি কেন যান? কষ্ট করে ওই প্রোগ্রাম তোরা চালাতে পারে, আপনি বেছে বেছে সপ্তাহে 2-1টা প্রোগ্রামে যান। তখন সে বললো, দেখো তুমি কথাটা বলছো, আমি জানি যে আমি গেলে 2টা লোক বাড়বে, ওদের এই খবরটা তিনি একজন ইন্ডিভিজুয়াল হিসেবে এইভাবে মানুষকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে, সংগঠনকে, ব্যক্তিকে তুলে ধরার ক্ষেত্রে এইভাবে কাজ করে গেছে। তো গত বছর একটা স্মরণ সভা প্লানের প্রতিকূল পরিস্থিতিতে হলে এই বছর হয়েছে। আমি অনুরোধ জানাবো গণস্বাস্থ্য কেন্দ্রকে যে তার যে আদর্শ বলছেন আজীবন যোদ্ধা, দেশের বন্ধু, তার প্রতিষ্ঠানটা যেন সেইভাবে কাজ করে এবং আমরা সবাই তার প্রতিষ্ঠানটাকে সেইভাবে এগিয়ে নেই, তার প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন। এবং আমি আরেকটা অনুরোধ করবো, যেহেতু আপাসহ তার পরিবারের সবাই আছেন, তার পক্ষ থেকে উদ্যোগ নিলে আমরা সবার পাশে থাকবো। তিনি যে মানুষ, একজন মানুষ, প্রকৃত আদর্শবান মানুষ, তার নামে যদি কোনো একটা সিম্পল পুরস্কারই এই ধরনের মানুষকে সমাজের প্রতি বছর গণস্বাস্থ্য কেন্দ্র থেকে কিংবা ভাবে সেটার একটা উদ্যোগ নেওয়ার জন্য আমি আজকের বা আয়োজকদেরকেও অনুরোধ জানাবো। ধন্যবাদ। আমি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করব বীর মুক্তিযোদ্ধা জনাব ইশতিয়াক আলী উলফাত। আমাদের আগে বলেছিলাম উলফাত ভাইকে মঞ্চে এসে জাফর ভাইয়ের স্মরণে কিছু কথা বলার জন্য আহ্বান করছি। আমাদের উপস্থিত আছেন
শারমিন মুর্শিদ, উপস্থিত আছেন নৃবিজ্ঞানী রেনুমা আহমেদ, শাহিন আলম সহ নাগরিক। শারমিন আলমকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি। ব্রতী নির্বাহী পরিচালক শারমিন মুর্শিদ আছেন, তাকে আমি মঞ্চে এসে উপবেশন করার জন্য আহ্বান করছি। আরও উপস্থিত আছেন নাগরিক ঐক্যের নির্বাহী পরিচালক জাকির হোসেন, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন, উপস্থিত আছেন লেখক রহমান চৌধুরী, উপস্থিত আছেন কনিশিখা কামালি, উপস্থিত আছেন জাফরুল্লাহ চৌধুরীর দুই সন্তান বৃষ্টি চৌধুরী, বারিশ চৌধুরী, উপস্থিত আছেন শিল্পী সায়ান সহ আরো অনেকেই উপস্থিত আছেন। উপস্থিত আছেন ডক্টর আবু ইউসুফ সেলিম। আমি শহীদুল আলম ভাইকে আহ্বান করছি বক্তৃতা রাখার জন্য। আজকে অনেকে অনেক কথা বললেন জাফরুল্লাহ চৌধুরীর সম্বন্ধে, বাকি ছিল তার গুণাবলী সেগুলি নিয়ে বললেন। আমি তার যেটা ছিল না সেটা নিয়ে একটু বলি। একটা জিনিস একেবারেই এই লোকটা ছিল না, সেটা হচ্ছে ব্যক্তির সাথে এবং ব্যক্তির সাথে আকার। অনেক ঘটনার মধ্যে ছোট্টখাটো কিছু জিনিস মাঝে মাঝে আলাপ হয় এবং কিছু জিনিস এখনো হয়নি, সেটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে ভাবা দরকার। করোনা যখন হয় তার আগে আমার সাথে ওনার অনেকবার আলাপ হচ্ছিল, কারণ প্রতি শুক্র শনিবার চলে যেতে সাধারণ মানুষকে চিকিৎসা বিনামূল্যে সাধারণ মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য। তো সেটা আমরা কয়েকবার একসাথে যাবো ভেবেছি, ব্যাটে বলে মেলেনি। তারপরে তো করোনা শুরু হলো, সেটা যাওয়া হয়নি, সেটা আমি মিস করি। কিন্তু করোনা চলাকালীন একটা জিনিস হলো যেটা আমাকে ঠিক ছিল না রে ভাই, গণস্বাস্থ্য কেন্দ্রের থেকে একটা খুব অল্প খরচে দ্রুত পরীক্ষা করার একটা কিট আবিষ্কার করে গণস্বাস্থ্য কেন্দ্রে, এবং আমরা তো আশা করি যে এইটা তাহলে আমাদের সকলের কাছে থাকবে। তখন আতঙ্ক আছে ভারতে, তখন ভয়াবহভাবে করোনা ছড়িয়ে যাচ্ছে, আমাদের পাওয়া দরকার। এবং করোনার পরীক্ষা তখন খুব ব্যয়বহুল, এখন অল্প পয়সা হবে, তারপর আগ্রহের ব্যাপার ছিল, তো সেটা হচ্ছে না। আমি তখন জাতীয়তার সাথে গিয়ে বারবার ধানমন্ডি থেকে গিয়ে তার একটা সাক্ষাৎকার নিলাম, সেটা বিভিন্নভাবে ছড়ানোর চেষ্টা করলাম। সেই সাক্ষাৎকার হলো, তারপরে যে ঘটনাটা হলো ওনার সাথে ব্যক্তিগত আলাপ বোঝা গেল কেমনটা হলো না, সেটাই কারণ একটা অসাধারণ আবিষ্কার ছিল, অল্প পয়সা আমাদের দেশ পেতে পারত, তাহলে হলো না। তারপরে উনি আমাকে ব্যক্তিগত আলাপে বললেন যে যখন জানা গেল যেটা হয়েছে হতে যাচ্ছে সম্ভাবনা, তখন একটা বিশিষ্ট ব্যবসায়ী তার সাথে যোগাযোগ করেন, আপনারা তাকে তাকে ফোন করলেন, বললেন বড় ভাই আমরা তাহলে একসাথে এবং জানাটা রাজি না হন কেমন ছিল, দলবেশবাবু যদি তার সাথে একসাথে করতেন তাহলে যেই উদ্দেশ্যে এটা করা হয়েছিল অল্প পয়সায় সহজেই সাধারণ মানুষের কাছে পৌঁছাবে, সেটা আর হতো না। অন্যান্য ব্যবসায়ীরা যা করে এখানে তাই হতো, সরকার পয়সা পেত, সেই ব্যবসায়ী পয়সা পেত, সাধারণ মানুষের এবং একটা উদাহরণ, এই একটা উদাহরণ বোঝা যায় যেখানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য
ভুল বোঝা হয়েছে, তাকে সমালোচনা করা হয়েছে। যেমন আগে আমরা অনুষ্ঠানের সময় দেখলাম আমাদের দেশের যে এই ওষুধ নীতি প্রণয়ন করার ক্ষেত্রে তিনি সেই সময়কার স্বৈরাচারী সরকারের কাছে থেকে আদায় করে নিয়েছিলেন জনগণের কারণে। এবং জনগণের কারণে যদি করতে হয়, উনি কার সাথে কখন কি লেনদেন করতে হয় সেটা নিয়ে ভাববেন না, কে তার সম্বন্ধে কি মনে করলো সেটা নিয়ে ভাববেন না, কার কি দল সেটা নিয়ে ভাববেন না, সেটাই তিনি করবেন, ওটাই তার একমাত্র বিশ্বাস এবং আশা ছিল। সেই কারণে অন্যান্য জায়গায় কিছু কিছু হয়েছে। যখন এই সময় নাসিম মন্ত্রী যখন মারা যান, তখন উনি ওনার জানাজায় চলে গেলেন। তখন কিন্তু উনি অসুস্থ, হাসপাতালে। ওই সময় হাসপাতালে করোনার মধ্যে ওরকম রিস্ক নিয়ে জানাজায় যাবেন, এটা তো আমরা একদম পছন্দ করিনি। কিন্তু উনি মুক্তিযুদ্ধের সময় যেই সম্পর্ক ছিল, তখন যেই নাসিমকে তিনি মনে রাখতেন, সেই নাসিমকে মনে রেখে তিনি কিন্তু সেই জানাজায় গিয়েছেন। বর্তমানে সেই মন্ত্রী নাসিম পরিবর্তিত হয়েছে, কি করেছে সেগুলি তিনি ভুলে গেছেন। এই ভুলে যেতে তিনি পারতেন, মনে রাখতেও তিনি পারতেন, এবং মানুষ হিসাবে অন্যদের কাছে কত কাছে থাকতে পারতেন এবং সাধারণ মানুষের কত কাছে থাকতে পারতেন, সেটা নিয়ে ওনাকে স্মরণ করি। এই মানুষটাকে আমরা হারিয়েছি, এটা আমাদের বিশাল বড় একটা ব্যর্থতা যে তাকে আমরা সেভাবে মূল্যায়ন করতে পারিনি। এবং আমি সত্যি এক অর্থে কষ্ট পাচ্ছি, জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে যেই অনুষ্ঠান হচ্ছে সেখানে তো মানুষ ফেটে যাওয়া উচিত ছিল। এরকম জায়গা কেন, স্টেডিয়ামে জায়গা না দিতে পারার কথা ছিল, সেখানে এত মানুষ হয়নি। সেটারও একটা কারণ আছে, কারণ উনি কিন্তু ওই জনপ্রিয়তা কখনো চাননি, প্রচার কখনো চাননি, নিজে কি করেছেন সেটা জানানো নিয়ে কখনো চিন্তা করেননি। অন্যের পাশে দাঁড়ানোটাই ছিল তার একমাত্র চিন্তা বা বিশ্বাস, এবং সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিককে আমি হারিয়েছি। ধন্যবাদ। ধন্যবাদ আলম ভাইকে। এখন কথা বলার জন্য আহ্বান করছি জাফরুল্লাহ ভাইয়ের সন্তান বৃষ্টি চৌধুরী, তিনি পরিবারের পক্ষ থেকে বলবেন। আসসালামু আলাইকুম। আমার বাবার মতো আমি এত স্পষ্ট করে কথা বলতে পারি না, কিন্তু আমি চেষ্টা করব। অনেকজন বাবাকে নিয়ে অনেক কিছু বলেছে, যে বাবা দেশপ্রেমিক ছিল, এটা সত্যি। কিন্তু আমি বাবাকে যেই কারণে সবচেয়ে বেশি সম্মান করতাম হলো যে বাবা ইন্ডিভিজুয়াল মানুষকে খুব কেয়ার করতো। আমি বাংলা যেমন একজনের পা ভেঙে গেছে একটা প্রোটেস্টে, ওনাকে হাসপাতালে নিয়ে ওনাকে দেখাশোনা করা, এগুলো সব ঠিক করে দিবে, এরকম অলওয়েজ সবসময় এরকম ছিল। আমার ছোটকাল থেকেই আমার অনেক ফুফু চাচিরা ছিল গণস্বাস্থ্যে, যাদেরকে বাবা এসে দেখাশোনা করেছে, বড় করেছে, শিখিয়েছে। এটা আমার সবচেয়ে বড় স্মৃতি বাবাকে নিয়ে। তাছাড়া আমার বাবা আমাকে শিখিয়েছে যে একটা ফ্যামিলি শুধু রক্তের না, ফ্যামিলি অনেক মানুষ হতে পারে। তো গণস্বাস্থ্যে সবাই আমার ফুফু, চাচা,